This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ পঞ্চমী, তাই মহাপঞ্চমীর শুভেচ্ছা। আত্রের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে স্টুডিও থেকে। আর আজকে খবরের শুরুতেই অবশ্যই পুজোর খবরেই যেতে হবে, তার কারণ পুজোর খবরেও বেশ কিছু জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে আমরা জানি ক্রাউড পুলিং পুজোগুলোর অন্যতম, সেই খবর দিয়ে আজকে শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। প্রতিপদ দ্বিতীয়া থেকেই ভিড় দেখা গিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, কিন্তু গতকাল পরিস্থিতির জল একটু অন্যদিকে গড়িয়েছে। এই পুজোকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। পুজোর লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে থাকা সংস্থাকে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর, রাজস্থানের সংস্থা একে প্রজেক্টিংসকে নোটিশ মুচিপাড়া থানার। সংস্থার লাইসেন্স, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের অনুমতিপত্র, পুজোর উদ্যোক্তার সঙ্গে তাদের চুক্তিপত্র, জিএসটির নথি এবং সাউন্ড লিমিটের নথি চেয়ে পাঠিয়েছে পুলিশ। পুলিশের নোটিশে কলকাতা হাইকোর্ট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশের কথাও উল্লেখ রয়েছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছা, আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে, তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ, তিনি গতকাল তার ফেসবুক পোস্টে আপনারা লিখেছিলেন যে পুজো বন্ধ করে দিতে হতে পারে, তার কারণ জনমত ভরসা। আজকে তিনি বলছেন যে নিষ্প্রদীপ করে দিতে যদি দরকার হয় করবে। আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছে। সুজয়, আমি জানতে চাইবো যে এই যে আজকে নতুন করে, গতকাল যেরকম পুলিশ বাধা দিচ্ছিল, ব্যারিকেড করছিল, এই অভিযোগ উঠছিল, আজকে যেরকম এই একে প্রজেক্টিংস তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এগুলো তো পুজো শুরুর আগে গ্রিন সিগন্যাল দিয়ে তারপর কাজ শুরু হওয়ার কথা। এই অভিযোগগুলো তো কাজ শুরু হওয়ার আগে। আজ নতুন করে কি হলো? দেখো, সেখানেই প্রশ্ন উঠছে যে সংস্থা দায়িত্বে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড যারা করছে, অর্থাৎ এই যে আমার সহকর্মী দীপঙ্করকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে থিম অপারেশন সিঁদুর, আর তার অন্যতম আকর্ষণীয় হলো লাইট অ্যান্ড সাউন্ড। এই যে তুমি দেখতে পাচ্ছ যে প্রতীকী পাহাড়, সেখানে 3D লাইট এবং সাউন্ডের মাধ্যমেই কিন্তু মূল আকর্ষণটা ফুটিয়ে তোলা হয়েছে, যে কিভাবে জঙ্গি হামলা হয়েছে এবং কিভাবে ভারত তা জবাব দিয়েছিল। সেই জায়গাতে যে সংস্থা দায়িত্ব পেয়েছে, সেই সংস্থার ব্যাপারে সমস্ত কিছু পুলিশকে জানানো হয়েছে, তেমনটাই দাবি সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম কর্মকর্তা সজল ঘোষের। কিন্তু তারপরেও যে সংস্থা, রাজস্থানের যে সংস্থা এই লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্ব পেয়েছে, সেই সংস্থাকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে একাধিক তথ্য চাওয়া হয়েছে, জিএসটি তথ্য চাওয়া হয়েছে, জিএসটি নম্বর, কর্তৃপক্ষ অর্থাৎ পুজো উদ্যোক্তাদের সঙ্গে তাদের চুক্তি, সাউন্ড লিমিট কি আছে সেই সংক্রান্ত ছাড়পত্র, সমস্ত তথ্য চাওয়া হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষের বক্তব্য যে ইচ্ছাকৃতভাবে পুজো বন্ধ করে দেওয়ার জন্য বা বাধা সৃষ্টি করার জন্যই এই পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা। বেশ, আমি তোমায় একটু থামাচ্ছি। সজল ঘোষ কি বলেছেন আমি পিসিআরকে বলবো, সেই পার্টটা দর্শকদের যদি একবার শোনানো যায় প্লিজ। একটাই কারণ, আমি সরকারের টাকা নিই না, সরকারের বশ্যতা মানি না, কিন্তু সরকারের আইন তো অমান্য করি না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট। সব অনুমতি নেওয়ার পরও নোটিশ, তারপর এইভাবে রাস্তা আটকানোর অভিযোগ। বলুন, আপনি বলুন না, অনুমতি দেওয়ার পর তুই অনুমতি চাইবার কে? তুই লাইসেন্স চাইবার কি? হল্লা চলেছে যুদ্ধে। দেখুন, এগুলো নবান্ন অভিযানে কেউ কি ভেঙে আসতে পারে? শুভেন্দুদা এদের আটকানোর জন্য হয়, এটা আটকাইছে। এটা তো পুজো, বলবে কে? সরকার তো কুঁজো, সোজা হয়ে দাঁড়াতে পারে এই সরকার? শুনলেন তখন সজল ঘোষ কি বলেছিলেন, সেই পার্টটুকু আপনাদের শোনালাম। এই বোধনের আগেই বিতর্ক এই পুজোয়, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।
পুজো বন্ধ করার প্ল্যানও চূড়ান্ত, জনমতি একমাত্র পথ। গতকাল সজল ঘোষ এই পোস্ট করেছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপ, আমি জানতে চাইবো যে এই সন্তোষ মিত্র পুজোকে কেন্দ্র করে এবারও বিতর্ক। গতকাল আপনি জানেন সজল ঘোষ একটা পোস্ট করেছিলেন, তিনি বলেছেন পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, জনমতি ভরসা একমাত্র পথ। আজকে আবার বলছেন যে দরকার হলে নিষ্প্রদীপ করে দেওয়া হবে, তার কারণ যেই সংস্থা লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে তাদের নানাবিধ বিষয়ে কিছু ডিসক্রিপেন্সির কথা জানিয়ে পুলিশ তাদেরকে চিঠি পাঠিয়েছে। এই গোটা বিষয়টা বারবার এই বিতর্কে সন্তোষ মিত্র স্কয়ার আপনারা কিভাবে দেখছেন? কেন এরকম হচ্ছে, কি মনে হয়? দেখুন, সজল না একটা সস্তার জনপ্রিয়তার লাইন সেটা অবলম্বন করেছে। পুজো হিট করতে গেলে সবথেকে ভালো হচ্ছে বিতর্ক তৈরি করো, প্রশাসনকে গালিগালাজ করলে নতুন বিতর্ক তৈরি হয়। তো সজল সেই সস্তার জনপ্রিয়তার লাইন আউড়েছে। আমি বারবার বলছি একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, যারা পুজোয় লাইটিং এর কাজ করে তাদের যদি লাইসেন্স সহ সমস্ত কাগজপত্র সঠিক না থাকে, সেখান থেকে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব কে নেবে? কিন্তু এটা তো পারমিশন পাওয়ার আগেই এই বিষয়গুলো হয়ে যায় না? না, একদমই হয় না। সেটার জন্যই বলা, সেটা হচ্ছে পারমিশন যখন পায় তখন তাদেরকে পারমিশনের ক্ষেত্রে দেখাতে হয় যে গত বছর পুজোর তাদের পারমিশন ছিল কিনা, গত বছরের পুজোর বিসর্জন সময়ের মধ্যে হয়েছিল কিনা, আনুষঙ্গিক কিছু। কিন্তু যে আজকে লাইটিং বা ডেকোরেটরের যেরকম নিজস্ব অ্যাসোসিয়েশন আছে, গত বছরের ডেকোরেটরের পেমেন্ট যদি ক্লিয়ার না হয় তাহলে ডেকোরেটর অ্যাসোসিয়েশন তারা এনওসি ইস্যু করে না। ঠিক তেমনি লাইটের ক্ষেত্রে লাইটিং যারা করেন, বড় লাইটিং যারা, বিশেষ করে সজলের এখানে যে পুজোয় যে কাজটা হচ্ছে সেটা মূলত লাইট ওরিয়েন্টেড কাজ। স্বাভাবিকভাবে এত হাজার হাজার মানুষ যদি যায় ওখানে, তো এত মানুষ যদি যায় সেখানে যদি লাইটের ইনসুলেটরের কাজ যারা করেন তাদের যদি প্রপার অ্যাপারেটাস বা প্রপার সরঞ্জামের চেকিং না থাকে, আজকে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে সেখানে এক লক্ষে অসংখ্য ক্যাজুয়ালিটি হতে পারে। তো পুলিশ প্রশাসন আদৌ পুজো বন্ধ করতে বলেনি, ওকে বলেছে যে লাইটের কাজটি করেছে তাদের কেন জিএসটি সহ বাকি সমস্ত পারমিশনের কাগজগুলো নেই, তো ওকে বলা হয়নি। এটা তো লাইটিং এর এজেন্সিকে বলা হয়েছে, তাতে ওর গায়ে লাগছে কেন? লাইটিং এর এজেন্সি যদি অন্যায় করে, দুর্নীতি করে, সেটা সজলের গায়ে লাগছে কেন? বরঞ্চ সজলের তো পুলিশকে বলা উচিত যে হ্যাঁ আপনারা ঠিক কাজ করেছেন, আজকে যদি আমার এখানে দেখতে গিয়ে একটা বড় ক্যাজুয়ালিটি হয় তাহলে তার রেসপন্সিবিলিটি সেই এজেন্সি। বুঝতে পেরেছি, ধন্যবাদ অরূপ। এবার গোঘাটের দিকে নজর রাখবো। দেখুন, পঞ্চমী আজ, কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দরে কি অবস্থা সেখানে। দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল এবং লাঠিসোঁটা নিয়ে হাজির হয় দুপক্ষ। আহত হয় 10 জন। আহতরা আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। গোঘাট থানায় অভিযোগও দায়ের হয়েছে। দেখলেন কি পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আমরা দেখতে পাচ্ছি সেই সময় কি গন্ডগোল আর মারপিট হয়েছে, কতজন আহত হয়েছেন, এখন সেখানকার অবস্থা কি, পুলিশ প্রশাসন এবং দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, দলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে এবং দলের তরফ থেকে একদম পুরোপুরিভাবে বলা হচ্ছে যে এটা পাড়াগত বিবাদ। যেটা এলাকাবাসী যেটা বলছে যে আবাস যোজনার বাড়ি তৈরিকে কেন্দ্র করে একদিকে তৃণমূলের বুথ সভাপতি, অন্যদিকে তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়ায়। আর সংঘর্ষ এমন প্রকারে যায় যে দুপক্ষের 10 জন আহত হয়েছে, কম বেশি ইনজিওর্ড হয়েছে। কারো হাত ভেঙে গেছে, কারো তো পা ভেঙে গেছে, কারো মাথায় আঘাত লেগেছে। আর এটাকে কেন্দ্র করেই এলাকা উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষজন ওই সমস্ত যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। উভয় পক্ষের তরফ থেকে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। এটা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। আমার শ্বশুরের নামে ঘর বেরিয়েছিল, সে কিলিয়াসের নামে, যে ঘর করতে গিয়েছিলাম, ঘরটা ভেঙে এরপর ঘর করব, ছাদ ঢালাই ঘর করব করে আজকে সকালে মিস্ত্রি এসেছিল। যে মিস্ত্রিকে এমন হুমকি দেখি যে মিস্ত্রি ভয়ে পালিয়ে গেছে। সে মশলা মাখানা পড়ে রইল। যে মিস্ত্রি বলে তবে আমরা আবার করব, আবার অন্য একটা মিস্ত্রি দিয়ে এসছি। আমার বাবা করতে পারেনি, দিয়ে অন্য মিস্ত্রি নিয়ে এসে আমরা করছি। যে হুমকি দেখাচ্ছে, কথাতেই শুধু হুমকি দেখাচ্ছে। কারা হুমকি দেখাচ্ছে? ওই মীর হানিফরা শুধু হুমকি দেখাচ্ছে। হুমকি দেখাতে দেখাতে আজকে আবার গাঁদনি করবো বলে এবার সবাই ঘরেতেই ছিল। এবার মারধর বিশাল আরম্ভ করে দিয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতটা এমন কেটে দিয়েছে, পুরো হাতটা দুঃখক হয়ে গেছে। যারা ইনজিওর হয়েছে তারা হসপিটালাইজ হয়েছে, হ্যাঁ, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এটা হচ্ছে একটা পারিবারিক ব্যাপার। মানে পারিবারিক ব্যাপার বলতে একটা বাড়ি করা নিয়ে, ছাড়ছুড় নিয়ে, পাশের মালিক, যে একদম ভাই ভাইয়ের বৈষয়িক সম্পত্তি বিষয় নিয়ে, যেটা আদালতে পর্যন্ত কেসটা চলছে, এইরকম একটা বিষয়কে নিয়ে কিন্তু গণ্ডগোল। সুতরাং
এটা মানে কি বলবো, দুটো পরিবারই তৃণমূলের সমর্থক। এরা আবাস যোজনার বাড়ি নিয়ে নিজেদের মধ্যে ভাগবাটারা করতে যে এমন সংঘর্ষ করলেন, সেখানে মহিলারা আজকে রক্তাক্ত। ভাবুন, যে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী, সেই পশ্চিমবাংলার আজকে মহিলারা রক্তাক্ত কাদের না তৃণমূলের সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। এর আগেও তিনি মুখ খুলেছিলেন, বারবার মুখ খুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন, আবারও একই কাজ তিনি করলেন। হুমায়ুন কবিরের কথা বলছি। জেলা সভাপতিকে এবার তোপ দাগলেন বিধায়ক। 26শে ভোটের আগে নবাবের জেলায় তৃণমূলের গৃহযুদ্ধ, কোট আনকোট গৃহযুদ্ধ চরমে উঠেছে। নাম না করে হুমায়ুন কবির অপূর্ব সরকারকে মাতব্বর বলে কটাক্ষ করলেন। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ভাঙা নিয়ে ফলে শাসক কোন্দল আরও একবার তীব্র আকার ধারণ করল। হুমায়ুনের নিশানায় শাওনি সিংহ রায় সহ দলের একাংশ। ফলে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেও এ ফাটল মেরামত করা যাচ্ছে না। শোনাবো কি বলেছেন হুমায়ুন। আর দুটো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি, জেলাতে প্রমোশন হয়েছে, জেনারেল সেক্রেটারি হয়েছে, আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে। ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল, আর ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল। আরে ওরকম কাজ করবি কেন? যখন কারো পাল্লায় পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না, ধরে রাখতে পারবি না, তাহলে ও রাস্তায় হাঁটবি কেন ভাই? পঞ্চায়েত সমিতির শুধু সভাপতি ওই সালমা, তাকেও আমি টিকিট দিয়েছিলাম। এই যে মাতব্বর, তাকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি ভাঙলো। 2000 পঞ্চায়েতের টিকিট দেওয়ার টাইমে ও টিকিট দিতে চায়নি। আরেকজন জেলা পরিষদের মাতব্বর আছে বাবর আলী, দল তাকেও টিকিট দেয় না। শাওনি সিংহ রায় সভাপতি ছিল। মিলিয়ে নিবেন কোনো কথা আমি মিথ্যা বলছি কিনা। এই ভরতপুর থানায় রাজু মুখার্জি ওসি ছিল, সাগর সেন এসডিপিও ছিল, সুরিন্দর সিং এসপি ছিল। এখানে ওই মাতব্বরের ভুল ইনফরমেশনে আমি একটা রং কাজ করেছিলাম, ভরতপুর থানাকে অবরোধ করে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আমরা যখন শুনছিলাম, দর্শকদেরও শোনাচ্ছিলাম, এভাবে নর্মালি সাধারণত দেখতে পাওয়া যায় যে মঞ্চ থেকে কোনো এক রাজনৈতিক দলের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ প্রতিনিধি, অন্য রাজনৈতিক দলকে বা বিরোধী দলের নেতা মন্ত্রীদের এভাবে কটাক্ষ করেন। এটা হচ্ছে নিজেদের দলের লোকজনকে এভাবে হুঙ্কার, হুঁশিয়ারি, কটাক্ষ একবার দুবার নয়, বারবার। এর আগে শীর্ষ নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে দেখেছি। থামানো যাচ্ছে না কেন হুমায়ুন কবিরকে? কানাঘুষো কি বলছে? বা তুমি অন্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে, তারা কি বলছেন? একদমই দেখো যে এই এলাকায় ঘটেছে, এখানে নতুন নয়, এটা প্রথম নয়, লাগাতার ঘটে যাচ্ছে। এবং সেই কারণে যাতে এরকম ঘটনা না ঘটে তার সেই মতো কিন্তু হুমায়ুনের দাবি মেনে 2 ব্লক সভাপতিকে সরিয়েছেন, কিন্তু সেই জায়গায় যেন কোন্দল থামছে না। জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি সবাইকে একযোগে আক্রমণ করছে। তবে হুমায়ুনের এই মন্তব্য নিয়ে কিন্তু কেউ কোনো মুখ খুলতে চাইছেন না। তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও যাদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন তারা কিন্তু। কৌশিক, আমি দর্শকদের একটা ইনফরমেশন দেবো। পিসিআর থেকে তোমার সঙ্গে যখন কথা হচ্ছে, পিসিআর থেকে আমার সহকর্মী চিত্ররূপ চক্রবর্তী এইমাত্র ফোন করলেন হুমায়ুন কবিরকে। উনি এই মুহূর্তে সরাসরি জানালেন যে উনি যা বলার বলে দিয়েছেন, মানে মঞ্চ থেকে উনি যা বলার বলে দিয়েছেন। এইমাত্র তোমার সঙ্গে আমার যখন কথা হচ্ছে, আমি দর্শকদের জানাচ্ছি, উনি এইমাত্র জানালেন যে ওনার নতুন করে আর কিছু বলার নেই। উনি মঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন সেই বক্তব্যেই তিনি অনর রয়েছে। প্লিজ কন্টিনিউ। তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা কি বলেছেন আমি শোনাবো, তবে কৌশিক কিছু একটা বলছিল। কৌশিক প্লিজ। হুমায়ুন কিন্তু সবসময় যেটা বলে থাকেন সেই জায়গায় অনড় থাকে। বেশ কিছু ক্ষেত্রে তিনি কিন্তু পাল্টিবাজি খেয়েছেন। তবে বিশেষ করে দলের যে অন্দরে কোন্দল রয়েছে সেই কোন্দল কিন্তু বারংবার সামনে এসেছে। হুমায়ুনের দাবি মতো 2 ব্লক সভাপতিকে সরিয়ে দিয়ে জেলার জেনারেল সেক্রেটারি করা হয়েছে, কিন্তু তারপরেও সেই ব্লকে গিয়ে কিন্তু একাধিকভাবে আক্রমণ করেছে। তবে হুমায়ুনের যে 2 ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ ছিল এমনটা নয়। বর্তমান সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধেও কিন্তু তার একটা ক্ষোভ ছিল, কিন্তু তাকে সরানো হয়নি। এর পাশাপাশি আগের যে সভাপতি শাওনি সিংহ রায় তারও নাম নিয়েছেন, মাতব্বর বলে উল্লেখ করেছেন। এবং এলাকায় যে পঞ্চায়েত সমিতির যে স্থায়ী সমিতি, সেই স্থায়ী সমিতি ভাঙা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং তিনি একটা কোট আনকোট একটা কথা বলেছেন যে বাপেরও বাপ থাকে, অর্থাৎ তিনি এইগুলো সরানোর পর কিন্তু তিনি বুঝতে পেরেছি কৌশিক। এক্ষেত্রে এখানেই প্রশ্নটা যে বারবার হুমায়ুন কবির তিনি যে দলের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ সদস্য, সেই দলকে, সে দলের সদস্যদের বারবার তিনি এভাবে আক্রমণ করে বিড়ম্বনা তৈরি করছে। এর আগেও শীর্ষ নেতৃত্বকে দেখেছিলাম হস্তক্ষেপ করতে, কিন্তু হুমায়ুন কবিরকে থামাতে তারা পারছেন না কোনো এক অজ্ঞাত কারণে।
আমরা প্রতিক্রিয়া জানার জন্য, প্রতিক্রিয়া নেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের অনেকের সঙ্গে লাগাতার ফোনে চেষ্টা করে গিয়েছি, এখনো চেষ্টা চালাচ্ছি, কিন্তু কেউ এ বিষয়ে কিচ্ছুটি বলতে ইচ্ছা প্রকাশ করেননি। এবার মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সাংসদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে কংগ্রেসের জনপ্রতিনিধিদের খুনের জন্য সুপারি দেওয়া হচ্ছে। এই বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর। কংগ্রেসের জনপ্রতিনিধিদের দল বদলের জন্য নাকি চাপ দেওয়া হচ্ছে, পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল, জমি মাফিয়ার বিরুদ্ধে মুখ খোলা খুনের সুপারি, এমনই অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। এরকম ভয়ঙ্কর অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জমি মাফিয়াদের বিরুদ্ধে বলবার হিম্মত রাখার জন্য, জমি মাফিয়াদের বিরোধিতা করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার চুয়াপুরের তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই কথা প্রশাসনকে জানিয়েছি। যারা সত্যেন চৌধুরীকে খুন করেছিল তারাই আমাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যকে শুধুমাত্র জমি মাফিয়াদের বিরুদ্ধে তার বিরোধিতা করার জন্য চুয়াপুরে তাকে খুন করার চেষ্টা হচ্ছে। সেই সুবাদে তাদের ভাড়াটিয়া খুনিদেরকে তারা সেখানটায় দাদন দিয়েছে। দাদন মানে খুন করার আগে যেটা দিতে হয় আর্নেস্ট মানি, সেটাও দিয়েছে। আমরা প্রশাসনকে সতর্ক করেছি। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী বিস্ফোরক অভিযোগ করছেন, এবং 26-এর নির্বাচনের আগে তার ওই অভিযোগ অত্যন্ত বড় মাপের অভিযোগ, যেখানে তিনি বলছেন পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল এই চাপ দিচ্ছে, এমনই তার অভিযোগ। কংগ্রেসের জনপ্রতিনিধিদের দল বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, আর তৃণমূলই ভয় দেখাচ্ছে, এমনই অভিযোগ করছেন। জমি মাফিয়াদের বিরুদ্ধেও মুখ খোলায় খুনের সুপারি দেওয়া হচ্ছে বলেও তার এই অভিযোগ। অর্থাৎ মুর্শিদাবাদের যে সমীকরণ রাজনীতি, সেই সমীকরণ কি বদলাতে চলেছে, তার এই অভিযোগ কেন? তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। তন্ময় বাবু, এখানে অধীর রঞ্জন চৌধুরী একটা মারাত্মক অভিযোগ করছে যে আপনার দল প্রশাসনকে দিয়ে ভয় দেখাচ্ছে কংগ্রেসের জনপ্রতিনিধিদের দল বদলের জন্য, এমনকি খুনের জন্য সুপারিও দেওয়া হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে কংগ্রেস আমাদের রাজ্যে এই মুহূর্তে সাংগঠনিকভাবে আদৌ প্রাসঙ্গিক কিনা সেটা চিন্তা করতে হবে। ওনারা নিজেরাই ভাবছেন অনেক কিছু। তন্ময় বাবু, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আপনার কাছে হতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে তার অভিযোগ হচ্ছে জনপ্রতিনিধি যারা কংগ্রেসের জনপ্রতিনিধি ওখানে আছে, পঞ্চায়েত লেভেলে হোক বা এই ধরনের স্তরে, তাদেরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং দল বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে, পুলিশ সেটা দিচ্ছে, এমনটা অভিযোগ করছেন। এই অভিযোগ থাকলে তিনি নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কাউকে দরকার নেই। কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি যারা পঞ্চায়েত স্তরে আছেন তারা নিজেরাই মনে করছেন যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি নেই, তারা তৃণমূলে আসতে চান। সুতরাং এই মুহূর্তে কংগ্রেসকে ভাঙানোর দরকার তৃণমূল কংগ্রেসের নেই। ধন্যবাদ তন্ময়। পুজোর মুখে দুর্ঘটনার খবরও রয়েছে। আবারও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেহালার সরসুনায়। মর্মান্তিক ঘটনা, 5 দিন পার হয়ে গিয়েছে, এখনও সরসুনায় জমা জলের যন্ত্রণা রয়েছে। দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর 62-র সুমন্তী দেবীর। বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তড়িৎ আহত আরও 2 জন। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও এলাকাবাসী ভয়ঙ্কর ক্ষুব্ধ। আবারও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলা, যার নাম হচ্ছে সুমন্তী দেবী, বয়স 62। সরসুনা ক্ষুদিরাম পল্লীতে ঠিক এই জায়গায়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে 2 মাস ধরে জল জমে রয়েছে। এই জলের উপর দাঁড়িয়ে নিজের দোকানের যখন তালা খুলতে যান, সেই সময় এই তালাতে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। স্থানীয় লোকেদের বক্তব্য, রাস্তায় পড়ে যাওয়ার পরে জলের মধ্যে 2 জন ব্যক্তি তাকে বাঁচাবারও চেষ্টা করে, কিন্তু তারাও হালকা বিস্তর বিদ্যুৎপৃষ্ট হয়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, সেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকার মানুষের বক্তব্য, এই জমা জলের জন্যই আজকের এই মৃত্যুর ঘটনা ঘটলো। যদি জল না জমতো তাহলে হয়তো বিদ্যুৎপৃষ্ট হতো না। এলাকার লোকজন অভিযোগ করছে প্রায় 1.5-2 মাস ধরে এই জল জমে রয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করব। পুরো এলাকা এখনো জলমগ্ন। দুর্গাপুজোর মধ্যে এই জমা জল যন্ত্রণার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। স্থানীয় মানুষজনের বক্তব্য, এই জল নামতে পুজো পেরিয়ে যাবে, প্রায় কালী পুজোর সময় এই জল নামবে। এলাকার মানুষের ক্ষোভ যে কাউন্সিলর কোনো রকম ঠিকভাবে কাজ করে না। সরসুনা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। কতটা আতঙ্কে রয়েছে রাস্তা দিয়ে? রাস্তা আমরা আতঙ্কতেই রয়েছি এখন, কেন কখন কি হবে বলা যায় না।
আমরা রাত 12টায় আসছি, 10টায় আসছি, ভোরবেলা আমরা 4টায় বেরিয়ে যাই, কখন কি আমাকে বলতে পারে কেউ? স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেউ কিছু করছে না। এই বলার পরে এইটুকুনি আবিষ্কার হচ্ছে, এই জলটা যে কোথা দিয়ে যাবে, এই জল যাওয়ার রাস্তাটা করে যায়নি। আমাদের এই অবস্থা কতদিন ধরে? এই অবস্থা প্রায় 5 বছর ধরে আমাদের এই অবস্থা হচ্ছে। 5 বছর প্রত্যেক বছর এরকম জল জমে আর এরকম হয়। এই বছর আরো বেশি হয়েছে, যেহেতু সব জায়গাতেই হয়েছে, বেশি হয়েছে। এই বছর পুরো অনেকজনের ঘরে তো কালকে উঠে সাপও ঢুকে গেছে, দাঁড়ার সাপ ঢুকে গেছে, আজকে তো একজন মারাই গেলেন। শুনছিলেন বেহালার মানুষজন, তারা এই উৎসবেও সেখানে বিষাদের সুর। এবার আমরা দক্ষিণ 24 পরগনা একটা খবর পেয়েছি, আপনাদের জানাবো। দক্ষিণ 24 পরগনার সুহাস গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা। রাজ্যে আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, কি জানতে পারছো? দেখো, মৃতের নাম বিশ্বজিৎ সাহা। তিনি এই কোদালিয়া, সুভাষগ্রাম কোদালিয়ার এই শান্তি সংঘের ক্লাবের তিনি উদ্যোক্তা, যতটুকু আমরা জানতে পারছি। পূজা মণ্ডপে তিনি ছিলেন, সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান। তারপরেই তড়িঘড়ি তাকে এলাকারই সুভাষগ্রাম হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা বললে মৃত বলে ঘোষণা করে। এখন প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরেই বৃষ্টি এবং তারপরেই প্যান্ডেলের কাজ তড়িঘড়ি করা, এবং সেক্ষেত্রে উদ্যোক্তাদের একটা চাপ এবং কোনো একটি জায়গায় ইলেকট্রিশিয়ানের দুর্বলতা বা ফল্ট, তারপরেই এই ইলেকট্রিকের শক বলে কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে। তবে সম্পূর্ণ ঘটনাটি তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সত্যজিৎ। গত সোমবার মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে ডুবে যায় কলকাতা শহর। মৃত্যু হয় 8 জনের, মানে শহরের কথা বলছি, আর জেলায় আরো 4 জনের, মোট 12 জনের মৃত্যু। 5 দিন কেটে গিয়েছে, এখনো জল জমে রয়েছে বেহালার সরসোনার বেশ কিছু জায়গায়। জল ঠেলে দোকানে পৌঁছতে হচ্ছে। শাটার খুলতে আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। আজকে যিনি ইলেকট্রিফাইন হয়ে মারা গেলে তার ক্ষেত্রে কি বলবেন? বেরোনো উচিত হয়নি? সরকারি ছুটি ছিল, তাহলে বেরিয়েছে কেন? হ্যাঁ, লজ্জার ঘৃণার। 5 দিনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত মোট 13 জনের মৃত্যু হয়েছে। গত সোমবার যে মেঘভাঙা বৃষ্টি, সেই মেঘভাঙা বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি। সেখানে কোথাও ইলেকট্রিক পোল, বৈদ্যুতিক পোল, পোস্ট, কোথাও খুলে যাওয়া তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর। কলকাতায় তড়িদাহত হয়ে মৃতের সংখ্যা ছিল 8, কিন্তু সেটা বেড়ে 9 হয়েছে। জেলায় 4, মোট 13 জনের মৃত্যু। কিন্তু এখনো বেশ কিছু জায়গায় জল নামেনি। ভয়ঙ্কর সেই পরিস্থিতি। আজ যে ঘটনাটি, জল নামেনি বেহালার একাধিক জায়গায়। সরসোনাতে এরকমই একটি জায়গায় জল ঠেঙিয়ে দোকান খুলতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, এতদিন ধরেও জল নামছে না, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। আজ আরও একজনের মৃত্যুর খবর এই পুজোর সময়ও মর্মান্তিক এই খবর আমাদের দিতে হচ্ছে। সমস্যাটা কোন জায়গায় বলে আপনার অবজারভেশন বলে? আপনার কি মনে হয়, কেন এতদিন ধরেও জল নামানো যাচ্ছে না, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো মৃত্যু হচ্ছে? আজকেও যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে, এইটার কোনো উত্তর কারোর পক্ষে দেওয়া সম্ভব না মুখ্যমন্ত্রী ছাড়া। একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে ওটা ডিভিসির জল সুভাষগ্রামে এসে মেরে দিল কিনা। না, উনি তো সিএসসির ঘাড়ে দোষ দিয়েছেন প্রথম দিনই। সিএসসির বিদ্যুৎ এসিবি এলাকায় ঢুকে মেরে দিল কিনা, এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। উদরপিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার যোগ্যতা ওনার আছে, সবার তো নেই। কিন্তু এটার চাইতে আর মর্মান্তিক কি হতে পারে? সত্যি তাই। সেই 22 তারিখ থেকে উনি তো তারপর না ডান্ডি নাচে চলে গেলেন, পুজো উদ্বোধনে চলে গেলেন, গীতিয়ার গান শোনালেন, কিন্তু মানুষের যে জীবন সর্বনাশ হয়ে যাচ্ছে, এগুলো দেখবার জন্য সরকারের একদমই যেটা বললেন আপনি, এক কথায় আপনার সঙ্গে অনেকেই একমত হবেন এই বিষয়ে। তার কারণ সাধারণ মানুষকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে, জানি না ভবিষ্যতে কি হবে। মুর্শিদাবাদের 2টি জায়গায় গ্রেফতার করা হয়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আবার তৃণমূল কর্মীকে বাবা সাজিয়ে জাল আধার ভোটার কার্ড বানানোর অভিযোগ রয়েছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই গ্রেফতারি নিয়ে এখনো পর্যন্ত কি তথ্য দিচ্ছে পুলিশ?
দেখো, যে তথ্য উঠে এসেছে তা কিন্তু ভয়ঙ্কর, এবং যে সুতি এলাকায় বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তিনি কিন্তু এখানে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়েছিলেন জালভাবে, এবং সেখানে এক তৃণমূল কর্মীকে এলাকারই বেশ পরিচিত, তাকে কিন্তু বাবা পরিচয় বানিয়ে কিন্তু সেখানে আধার কার্ড, ভোটার কার্ড করেছিলেন, এবং তিনি রীতিমতো বাংলাদেশে যাতায়াত করতো, এমনটা বিএসএফ সূত্রে জানা গেছে। এবং এই যাতায়াতের সময় প্রত্যেক 6 মাস অন্তর তিনি বাংলাদেশে যাতায়াত করতো। সেই যাতায়াতের সময় তাকে বিএসএফ গত পরশু রাতে গ্রেপ্তার করে, এরপর সুতি থানার হাতে তুলে দেওয়া হয়, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, এবং যে ফরেন মামলা সেই মামলায় রুজু করা হয়েছে। পাশাপাশি তোমাকে যদি বলে রাখি, রানীতলার যে মুর্শিদাবাদের অপর আরেক প্রান্ত, সেখানেও কিন্তু এই বাংলাদেশি দুজন গ্রেপ্তার হয়েছে। তারা স্পিড বোর্ডে করে এসে কিন্তু সেখানে একটা স্মাগলিংয়ের কাজ করার জন্য আসছিল, এবং পদ্মায় স্মাগলিংয়ের কাজের জন্য যখন আসলো সেই সময় বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করে এবং তারপর রানীতলা থানায় তুলে দেওয়া হয়। তবে একের পর এক সীমান্ত এলাকায় মুর্শিদাবাদে কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে, এবং যে সব থেকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেমনটা সুতির ক্ষেত্রে তোমাকে যেমনটা বললাম, যে এখানে আসার পর জাল আধার কার্ড, ভোটার কার্ড তারা তৈরি করে ফেলছেন, এবং সেটা নিয়ে তদন্ত চলছে। ধন্যবাদ কৌশিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ থেকে। আর শুধু মুর্শিদাবাদ নয়, কোচবিহার আরো একটা সীমান্তবর্তী জেলা, সেখানেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এবং স্থানীয় গ্রামবাসীদের হাতেই আটক হয়েছে 2 বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি ব্লকের ঝড় সিংহাসন এলাকার ঘটনা। 2 বাংলাদেশিকে পরে গ্রেফতার করে হলদিবাড়ি থানা। পুজো দেখতে নাকি তারা বাংলায় এসেছে। পুলিশের জেরায় জানায় ধৃতরা এমনই দাবি। পুলিশ সূত্রের খবর, ধৃতরা দশরথ রায় এবং কালিদাস রায় বাংলাদেশের নীলফামারী জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ভারতীয় টাকা, একটা মোবাইল পাওয়া গিয়েছে। আপাতত 4 দিনের পুলিশ হেফাজতে ধৃত 2 বাংলাদেশি। আর পুজোর খবর আপনাদের লাগাতার আমরা দিচ্ছি, সে বিতর্ক হোক, রাজনীতি হোক বা যা কিছু, আর তার মধ্যে যেটা বাদ যাবে না কোনোভাবে সেটা হচ্ছে ঢাকিরা। এই অনুষঙ্গ কোনোভাবেই বাদ যেতে পারে না। ঢাকিদের পুজো বলা হয় দশমীর পর থেকে শুরু হয়, আর তার জন্য যে আনন্দ উপভোগ, পুজোর একটা মূল উপকরণ এই ঢাক, সেই ঢাকিরা কোথা দিয়ে আসে আমরা জানি। প্রতি বছর শিয়ালদা স্টেশনে ঢাকিদের ভিড় হয়, সেখান থেকে সেখানকার ছবি আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি, কারণ ঢাকের বাদ্যি ছাড়া পুজোর বোলই ফোটে না। স্টেশনে শিয়ালদায় জড়ো হয়েছেন তারা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর 24 পরগনা থেকে তারা জড়ো হয়েছেন। বছরের এই কটা দিনই তো বাড়তি রোজগার, অনেকেই অন্যরকম পেশার সঙ্গে জড়িয়ে থাকেন, কিন্তু ঢাকটা বাজানো ছাড়েন না। এই উপার্জন, তাদের এই শিল্প, তাদের প্যাশন, তাদের ভালোবাসা পুজোর কটা দিন যেমন আমাদের মাতিয়ে রাখে, তেমনি তাদেরও বাড়তি একটু রোজগারের আশাও বাড়িয়ে দেয়। আর তার মধ্যে বৃষ্টি নিয়েও তাদের মধ্যে একটা চিন্তা রয়েছে। খোলা আকাশের নিচে ঢাক বাজাচ্ছেন তারা, এভাবেই তো উদ্যোক্তাদের মন জয় করেন, কারণ এভাবেই তারা বায়নাটা পান। মাঝে মধ্যে বৃষ্টি নামায় ঢাক বাজানো বন্ধও হয়ে যাচ্ছে, সরে যেতে হচ্ছে, কিন্তু তবুও চলছে। প্রাণের পুজোয় যে শব্দ না শুনলেই নয় তা হলো ঢাকের শব্দ। আর শিয়ালদা স্টেশন চত্বরে দুর্গা পুজোর আগে এই চেনা ছবিটা প্রত্যেকবার ধরা পড়ে। বিভিন্ন জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে ঢাকিরা এখানে জড়ো হন। এবছর আকাশের মুখ ঢাকায়, ভার থাকায় যারা ঢাকি তারা একটু দুশ্চিন্তায় রয়েছে যে আদৌ তাদের বায়না হবে কিনা। বছরে এই কটা দিনই ঢাকিরা তাকিয়ে থাকেন, কলকাতায় আসেন শুধুমাত্র বাড়তি রোজগারের জন্য। তার কারণ এরা কেউ পেশায় চাষি, কেউ বা অন্য কাজের সঙ্গে বছরে এই কটা দিন আছে যাতে বাড়তি রোজগার হয় এবং পরিবেশের থেকে হাসি ফুটিয়ে তোলা যায়। কিন্তু এবছর প্রকৃতি যেভাবে রয়েছে তাতে আদৌ পরিবারের এনজয় করতে পারবেন কিনা, হাসি ফোটাতে পারবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রাখেন। যেমন দীপঙ্কর জানার সঙ্গে সুজা, পাল্টি বিনায় বাংলা, কলকাতা। মাইনার হাল খুব একটা ভালো না, মেঘে বৃষ্টিতে আমাদের একটু অসুবিধা করে দিয়েছে আবহাওয়াতে। আমরা যেটা চাচ্ছি ওটা বাবুরা দিতে পারছে না, বাবুরা পাচ্ছে, আমাদের অবস্থাও খারাপ। কাল থেকে বসে আছি, তো মাইনা ঠিক মতো হচ্ছে না, তো ওরা এখন 10-12 এরকম বলতে চাইছে। আমরা তো মুর্শিদাবাদ থেকে এসে আমাদের যাতায়াতের খরচা বেশি, আবার অনেক 12 দিন টাইম লেগে যাবে, ওই জন্য আমাদেরও পর্দায় আসছে না। বাজার খুব একটা ভালো না, বাজারে ওইখানে বলছে অনেক পূজা হয়নি, অনেক পূজা হয়নি, কম বেশি না, আমাদের একই দাম আছে, ঠিকই আছে। আর এত কিছু, এত আনন্দ আয়োজন সবই বাঙালির এই মহোৎসব প্রাণের পুজো দুর্গাপুজোর জন্য। সেটা শুরু হয়ে গিয়েছে আজ মহাপুজোর মহাপঞ্চমী। শারদোৎসবের আনন্দে ডুব দিয়েছে বাংলা, ডুব দিয়েছে বাঙালি। চারিদিকে শুধুই পুজোর আমেজ, আলোর ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস।
বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, কিন্তু তাতে উৎসাহে কোনো রকম ভাটা পড়েনি। দেবীর বোধনের আগেই ঠাকুর দেখার ধুম। এই মুহূর্তে আপনারা আলাদা আলাদা 6টি ভিজুয়ালস দেখছেন। প্রাণের পুজো কেন্দুয়া শান্তি সংঘ, রাজডাঙ্গা নবোদয় সংঘ, একডালিয়া এভারগ্রিন, আলিপুর সর্বজনীন, বাদামতলা আষাঢ় সংঘ, সুরুচি সংঘ। পুজো মানেই ঐতিহ্য, সাবেকিয়ানা, আধুনিকতার একটা মেলবন্ধন। সেরকমই একটা পুজো আপনাদের দেখাবো এবং আমিও দেখবো, অবশ্যই আমিও দেখবো। গোবরডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতি সংঘ, তারা এবার 46তম বর্ষে। তাদের থিম কি? তাদের থিম পরিচিত একটা জায়গা যেখানে আমরা অনেকেই গিয়েছি, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। সেই মন্দিরটা তারা এখানে এক প্রকার তুলে নিয়ে এসেছেন। সেই ফিলটা কতটা পাওয়া যাচ্ছে সেটা একেবারে সরাসরি ফিল করছেন আমার সহকর্মী দীপঙ্কর। আমি একটু দীপঙ্করের মাধ্যমে সেই অনুভূতিটা পাওয়ার চেষ্টা করব। দীপঙ্কর। একদমই তাই, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা এই গোবরডাঙ্গা গড়পাড়া বিধানস্মৃতি তারা নিয়ে এসেছেন এবং সেই সঙ্গে সাজুজ্য রেখে মায়ের মুখ তৈরি করা হয়েছে, গোবরডাঙ্গার শিল্পীই করেছেন। সব থেকে বড় কথা, এই মণ্ডপের ভেতরে বিষ্ণুর যে দশম অবতার, সেই দশম অবতারের বিভিন্ন রূপ এবং তার ব্যাখ্যা, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে, যাতে সাধারণ মানুষ যারা এখানে এসে দেখবেন তারা এটা বিষ্ণুর অবতারদের সম্পর্কেও অনেকটা জানতে পারবেন, অনেক ধারণা তৈরি হবে। এবং এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, মণ্ডপে ঢোকার মুখেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের, তাদেরকেও কিন্তু একই সঙ্গে তুলে ধরা হয়েছে। আমরা একটু কর্মকর্তাদের কাছে যাব, যে কি বিষয় এবারে আপনারা মানুষের কাছে তুলে ধরছেন। বিষয়ে তুলে ধরছি, দেখুন কলকাতায় বড় বড় প্যান্ডেল গ্রামগঞ্জের মানুষ শুনেছে, আমাদের গ্রামগঞ্জের মানুষ তো কলকাতায় যেতে পারে না, তার জন্য আমাদের চিন্তা ভাবনা যাতে গ্রামগঞ্জের মানুষদের একটা কলকাতার স্টাইলে একটা প্যান্ডেল করা, যাতে প্রচুর দর্শক আসে, প্রচুর আনন্দ উপভোগ করতে পারে, এইগুলো আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। বুঝতে পারছো যে গ্রামের মানুষের কাছে একটা অন্যরকম ফিল তুলে ধরার চেষ্টা, এবং ইতিমধ্যে দর্শকও কিন্তু আসতে শুরু করেছে। একটু জানার চেষ্টা করবো, একদমই দর্শনার্থীদের ভিড়ও দেখতে পাওয়া যাচ্ছে, তুমি তাদের সঙ্গে কথা বলো। একদমই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ, সেখানে তারা এই মুহূর্তে কিভাবে সেজে উঠেছেন সেই ছবিটা আমরা দেখছিলাম। আত্রি, এরপর অন্য কোন পুজোয় আমরা যাব? কিছু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। পুজোয় যেতে গেলে, অর্থাৎ পুজো প্যান্ডেল হপিং, সে জেলা হোক বা শহরতলি, আমরা মূলত দেখি জেলার মানুষজনই শহরে বেশি আসেন পুজোগুলো দেখতে, আর তাতে একমাত্র পথ আমাদের পরিবহনের। হয়তো ভাবি যে হেঁটে হেঁটেই যেতে হবে, না, এটা নয়। ট্রেনের তরফ থেকে রাতভর লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে শিয়ালদায়, আর তার সঙ্গে সঙ্গে তো মেট্রো চলছেই। শারদ উৎসবের সময় শহর আর শহরতলিতে এই ভিড় সামলাতেই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের মতো হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চলবে সপ্তমী থেকে দশমী। হাওড়া ডিভিশনে 8টা জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান, ব্যান্ডেল, তারকেশ্বর রুটেও রেল কর্তৃপক্ষ যেটা বলছে, প্রতি বছরই যাত্রীদের চাপ বেড়ে যায়। নিয়মিত লোকাল ট্রেন পরিষেবার সঙ্গে এই বাড়তি ইএমইউ স্পেশাল চালু থাকলে যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য আরও হবে। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও অনেক বেশি জোরদার করা হয়েছে। ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় যাতে রাখে সেইভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, পুজো মানে তো আনন্দ আমরা জানি, কিন্তু পুজোতেও বিষাদের সুর, বিষাদের ছায়া বেশ কিছু জায়গায় রয়েছে। ডুয়ার্সের চা বাগান, সেখানে এক প্রকার অচলাবস্থা। শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছাড়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনোরকম বোনাস না দিয়ে তারা এক প্রকার পালিয়ে গিয়েছে। ফলে ওই চা বাগানে যারা যারা কাজ করেন, যারা যারা চা শ্রমিক, তাদের সংখ্যাটা খুব কম নয়, 1400 জন। তারা এই মুহূর্তে কর্মহীন। পুজোর সময় বুঝতেই পারছেন, বাগানের গেটের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি করবেন? ডুয়ার্সের কালচিনি ব্লকের তিনচুলা চা বাগানের ঘটনা এটা। বাগান কর্তৃপক্ষ এবং ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয় যে 20% বোনাস শ্রমিকদের দেওয়া হবে। অভিযোগ, বোনাস পেয়েছে মাত্র 20 থেকে 25 জন। বাকি 1400 জন শ্রমিককে বঞ্চিত রেখে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। এরপরই বাকিরা বিক্ষোভে ফেটে পড়েন। उन लोगों के मन में जनता के प्रति कोई माया नहीं है, वर्कर के प्रति कोई माया नहीं होने के कारण से आज बगान का ये अवस्था हो रहा है। सब মানে পেমেন্ট বোনাস কিছুই পান না, পেমেন্ট আর বোনাস কিছু পাই না। ওরা কিছু লোকের স্টাফের কিছু লোকের টাকা ঢোকাইছে। কয়জন? ওটা তো বলতে পারবো না এখন কয়জন। লেবাররা পায়নি, লেবাররা একজনও লেবাররা পায় নাই। स्लिप टांगा हुआ है कि 25 से स्टार्ट होगा, 26 क्लियर हो जाएगा पूरा लेबर का बोनस। बोल के यहाँ पे टांगे गया। हम लोग सोचा था 25 से चालू होगा, बोल के हम लोग निश्चिंत बैठा हुआ था। लेकिन रात में क्या हुआ, अचानक बड़ा साहब मैनेजर नहीं है, असिस्टेंट मैनेजर नहीं है,
कोई भी मैनेजमेंट नहीं है यहाँ पे, मकान छोड़ के भाग गया। मकान छोड़ के भाग गया। 17% में एग्रीमेंट हुआ भी, नोटिस भी किया, सभी सरकारी दफ्तर में नोटिस किया। नोटिस करने का बावजूद और लिस्ट टंगने का बावजूद कुछ आदमी को ये बोनस देने का बाद में ये चुपचाप से ये मैनेजमेंट निकल के चला गया। ये हम लोग का बहुत बड़ा दुख की बात है। এবার একটু অন্যরকম খবর দেব। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে শাহবাজ শরীফের মুখোশ টেনেছিল ভারত 9 মে। এই 9 মে পর্যন্ত হুমকি, কিন্তু 10 মে পাক সেনাকর্তারা যুদ্ধ থামাতে ভারতের পায়ে পড়েন। বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুর নিয়ে সন্ত্রাসী মদতদাতা রাষ্ট্রের সব মিথ্যাচার উড়িয়ে দিল নয়াদিল্লি। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে শরীফ দাবি করেন অপারেশন সিঁদুরে ভারতীয় বিমান ধ্বংস হয়েছে। এই অপারেশনকে উদ্দেশ্য প্রণোদিত বলেও তিনি দাবি করেন। পাক প্রধানমন্ত্রীর দাবিকে কাল্পনিক আর ভিত্তিহীন বলে তোপ দেখেছেন ভারতের প্রতিনিধিরা। ভাঙার রানওয়ে কি জয়ের চিহ্ন? পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবিকে অস্ত্র করে প্রশ্ন তুলেন তিনি। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে শরীফ। ট্রাম্পকে শান্তির প্রতীক বলে নোবেল পুরস্কারের জন্যও সওয়াল করে পাকিস্তান। আর এই সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। পাক প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা ভারতের প্রতিনিধি পেটাল গেহলতের। ভাঙা রানওয়ে হ্যাঙ্গারকে কি পাক প্রধানমন্ত্রী জয় হিসেবে দেখছেন? অপারেশন সিঁদুরে বহওয়ালপুর মুরিদকের এই দশা, মানে দশা কি হয়েছে সেটা গোটা পৃথিবী দেখেছে। জঙ্গি শিবির ধ্বংসের সব ছবি প্রকাশিত হয়ে যায়, প্রকাশ্যে চলে আসে যাকে বলে। পাক সেনাকর্তারা প্রকাশ্যে জঙ্গিদের শেষকৃত্যে যোগ দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেটাও গোটা বিশ্ব দেখেছে। আর এভাবেই একের পর এক বিষয়ের সামনে এনে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ এক প্রকার খুলে নয় ছিঁড়ে দিয়েছে ভারত।